ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ফেনীর প্রধান প্রশাসনিক কেন্দ্র হল ফেনী শহর, যা ফেনী সদর উপজেলার মুখ্য প্রশাসনিক কেন্দ্র। এর প্রকৃত নাম শমশেরনগর। ১৯৮৪ সালের ৬ ডিসেম্বর এর আগ পর্যন্ত এটি বৃহত্তর নোয়াখালীর একটি মহকুমা ছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএসের বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২ অনুযায়ী ফেনী জেলা বর্তমানে দেশের ধনী জেলাগুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। জেলাটিতে দারিদ্র্যের হার ১০.৫%, যা দেশের অন্যান্য জেলার তুলনায় কম। ফেনী জেলার অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফেনীর আয়তন ও অবস্থান। ফেনী জেলার মোট আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার, ৩৫৪৮.৪৩ বর্গমাইল। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে ২২°৪৪ থেকে ২৩°১৭ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫ থেকে ৯১°৩৫ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে ফেনী জেলার অবস্থান। রাজধানী ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় ১৫১ কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগীয় সদর থেকে প্রায় ৯৭ কিলোমিটার। এ জেলার উত্তরে কুমিল্লা জেলা এবং ভারতের ত্রিপুরা, দক্ষিণে নোয়াখালী জেলা এবং চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে নোয়াখালী জেলা। পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে ৩ দিক থেকে ফেনীর রয়েছে সীমান্ত। ফেনীর জনসংখ্যার উপাত্ত। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী ফেনী জেলার জনসংখ্যা ১৬,৪৮,৮৯৬ জন। তার মধ্যে পুরুষের সংখ্যা ৭,৮০,০৬৫ জন, মহিলার সংখ্যা ৮,৬৮,১২৪ জন এবং হিজড়ার সংখ্যা ৮৪ জন। এ জেলার শহরাঞ্চলে বাস করে ৪,৮৮,৯৯০ জন এবং গ্রামাঞ্চলে বাস করে ১১,৫৯,২৮৩ জন। এই জেলার জনসংখ্যার শতকরায় মুসলিম ৯৪.৩৫%, হিন্দু ৫.৫২%, বৌদ্ধ ০.০৪%, খ্রিস্টান ০.০১% ও অন্যান্য ধর্মাবলম্বী ০.০৭% করে রয়েছে। ফেনীর প্রশাসনিক অঞ্চল ও জনসংখ্যা। ফেনী জেলায় ৬টি উপজেলা, ৬টি থানা, ৫টি পৌরসভা, ৪৩টি ইউনিয়ন, ৫৬৪টি গ্রাম ও ৫৪০টি মৌজা রয়েছে এবং ৩টি সংসদীয় আসন রয়েছে। ফেনীর সাধারণ ইতিহাস। দূর অতীতে এ অঞ্চল ছিল সাগরের অংশ, তবে উত্তর পূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ। ফেনীর পূর্ব দিকের রঘুনন্দন পাহাড় থেকে কাজিরবাগের পোড়ামাটির অঞ্চলে হয়তো আদিকালের শিকারী মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল। এখানকার ছাগলনাইয়া গ্রামে ১৯৬৩ সালে একটা পুকুর খননকালে নব্যপ্রস্তর যুগের মানুষের ব্যবহৃত একটা হাতিয়ার বা হাতকুড়াল পাওয়া গেছে। পণ্ডিতদের মতে ওই হাতকুড়াল প্রায় ৫,০০০ বছরের পুরাতন। বৃহত্তর নোয়াখালীর মধ্যে পূর্ব দিকের ফেনী অঞ্চলকে ভূখণ্ড হিসেবে অধিকতর প্রাচীন বলে পণ্ডিতগণ মত প্রকাশ করেছেন। ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া গ্রামের শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ। প্রকাশ শিলামূর্তির অবস্থানের কারণে স্থানটি শিলুয়া বা শিল্লা নামে পরিচিত হয়েছে। প্রাচীনকালে হয়তো এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল। ড. আহমদ শরীফ চট্টগ্রামের ইতিকথায় বলেছেন, প্রাচীনকালে আধুনিক ফেনী অঞ্চল ছাড়া নোয়াখালীর বেশিরভাগ ছিল নিম্ন জলাভূমি। তখন ভুলুয়া বা নোয়াখালীর আদি নাম ও যুগিদিয়া ফেনী নদীর সাগর সঙ্গমে অবস্থিত দ্বীপের মতো ছিল। ছাগলনাইয়া নামকরণ সম্পর্কে কেউ কেউ বলেন যে ইংরেজ আমলের শুরুতে সাগর শব্দটি ভুলক্রমে ছাগল নামে লিপিবদ্ধ হয়েছিল, তাই ছাগলনাইয়া শব্দটি প্রচলিত হয়ে ওঠে। উল্লেখ্য, ইংরেজ আমলের পূর্বে কোনো পুঁথিপত্রে ছাগলনাইয়া নামের কোনো স্থানের নাম পাওয়া যায় না। ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি বীর বাঙালি শমশের গাজীর রাজধানী ছিল। তিনি এখান থেকে যুদ্ধভিযানে গিয়ে রৌশনাবাদ ও ত্রিপুরা রাজ্য জয় করেন। তিনি চম্পকনগরের একাংশের নামকরণ করেছিলেন জগন্নাথ সোনাপুর। ফেনীর মুক্তিযুদ্ধের ঘটনাবলী। ১ মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার সাথে সাথে সারা দেশের মতো ফেনীও ফুঁসে ওঠে। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পরপরই ফেনীতে শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণের কাজ। জননেতা খাজা আহমদ এবং জননেতা মালেক সাহেবের নেতৃত্বে গঠিত হয় দুটি সংগ্রাম কমিটি, একটি আওয়ামী লীগ সংগ্রাম কমিটি ও অপরটি যুব ও ছাত্র সংগ্রাম কমিটি। ন্যাপ ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে একটি সংগ্রাম কমিটি গঠিত হয়, যা পরবর্তীতে সর্বদলীয় সংগ্রাম কমিটির অন্তর্ভুক্ত হয়ে একসাথে কাজ করে।
এরই ধারাবাহিকতায় জননেতা খাজা আহমদের নেতৃত্বে ১৯৭১ সালের ২৪ মার্চ সকাল থেকে ফেনীর পূর্ব উকিলপাড়া সহ হাজী মুনিরুদ্দিন সওদাগর বাড়ির রফিকুল হকের বাসায় কর্মনির্ধারণী বৈঠকে ১১ জন সংগঠক পবিত্র কুরআন ছুঁয়ে স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রয়োজনে আত্মোৎসর্গের শপথ নেন। মূলত ওই দিন থেকেই শুরু হয় ফেনীর মুক্তিযুদ্ধের পথচলা। যুব ও ছাত্র সংগ্রাম কমিটিতে ছিলেন জয়নাল হাজারি, জয়নাল আবেদিন বা ভিপি জয়নাল, কমান্ডার মুর্তজা ভূঁইয়া, আব্দুল মোতালেব বা কমান্ডার, জহিরুদ্দিন বাবর, হাফেজ আহমদ, নূর মোহাম্মদ হাজারি, জাফর উল্লাহ খান, খন্দকার মোজাম্মেল, মোহাম্মদ মুসা, কাজী নুরুন্নবী সহ আরও কয়েকজন। ২৩ এপ্রিল সংগঠকগণ সহ হাজার হাজার প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন জনতা সীমান্ত অতিক্রম করে বিলোনিয়া সহ ভারতের বিভিন্ন ক্যাম্পে প্রশিক্ষণ গ্রহণ এবং ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। এই সময় বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ বিলোনিয়া প্রধান হিসেবে দায়িত্ব নেন জননেতা আব্দুল মালেক। ফেনী সীমান্তে মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি যুদ্ধ হয়, এর মধ্যে শুভপুর ও বিলোনিয়া যুদ্ধ অন্যতম। তৎকালীন আওয়ামী লীগের নেতা ফেনী মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মালেক যুদ্ধকালীন সময়ে বিএলএফের প্রেসিডেন্ট ও খাজা আহমদের নেতৃত্বে ফেনীর মুক্তিযোদ্ধারা দেরাদুন ও চোত্তাখোলায় প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর কমান্ডার জাফর ইমামের নেতৃত্বে বিলোনিয়া যুদ্ধ একটি অনন্য রক্তক্ষয়ী যুদ্ধ হিসেবে ইতিহাসে স্থান নিয়েছে। ৬ ডিসেম্বর ফেনী জেলার বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীকে পরাজিত করে ফেনীকে মুক্ত করেন। প্রতি বছর ৬ ডিসেম্বর দিনটিকে ফেনী জেলাবাসী ফেনী মুক্তি দিবস হিসেবে পালন করে। মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য ফেনীর ৩১ জন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় খেতাব দেওয়া হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে ৪ জন বীর উত্তম, ৭ জন বীর বিক্রম এবং ২০ জন বীর প্রতীক খেতাবে ভূষিত হন। ফেনী জেলার ২২টি দর্শনীয় স্থান। ১. রাবার বাগান, পরশুরাম। ২. শংশেরগাজীর দিঘি। ৩. শংশেরগাজীর সুড়ঙ্গপথ। ৪. শমশেরগাজীর বাঁশের কেল্লা রিসোর্ট। ৫. রাজাঝির দিঘি। ৬. প্রতাপপুর জমিদার বাড়ি। ৭. আব্দুস সালাম স্মৃতি জাদুঘর। ৮. মুহুরী প্রজেক্ট। ৯. চাঁদগাজী ভূঁইয়া মসজিদ। ১০. ৪০০ বছরের প্রাচীন করই গাছ। ১১. বিজয় সিংহ দিঘি। ১২. শুভপুর ব্রিজ। ১৩. পাগলা মিয়ার মাজার। ১৪. শিলুয়ার শিলপাথর। ১৫. সরসাদি শাহী মসজিদ। ১৬. গান্ধী আশ্রম। ১৭. আবদুল্লাহ শাহ মাজার। ১৮. জংলি শাহ মাজার। ১৯. বিলোনিয়া স্থলবন্দর। ২০. চৌধুরীবাড়ি মসজিদ। ২১. সাত মন্দির। ২২. জগন্নাথ কালী মন্দির। পর্যটকরা দর্শনীয় স্থানগুলোর পাশাপাশি ফেনীর বিখ্যাত খণ্ডলের মিষ্টি এবং ফেনী নদীর সৌন্দর্য উপভোগ করে থাকে। ফেনী জেলার মিষ্টান্ন জাতীয় খাবারের মধ্যে সবথেকে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার খণ্ডলের মিষ্টি। খণ্ডলের মিষ্টির ইতিহাস ৫০ বছরের পুরনো। ফেনী জেলার খণ্ডল নামক স্থানে এই মিষ্টি তৈরির প্রচলন শুরু হয়েছিল, আর উৎপত্তিস্থলের নামানুসারে এই মিষ্টির নামকরণ করা হয়েছে। খণ্ডলের মিষ্টি তৈরি করা হয় খাঁটি গরুর দুধের ছানা, ময়দা ও চিনির শিরা দিয়ে। দুধ থেকে ছানা তৈরি করে প্রথমে পানি ঝরিয়ে নেওয়া হয়। ছানাকে ঘন ও শক্ত করার জন্য মেশানো হয় সামান্য ময়দা। ময়দা ও ছানার মিশ্রণ দিয়ে মণ্ড তৈরি করে তা থেকে ছোট ছোট মিষ্টি বানানো হয়। মিষ্টি তেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে রেখে তৈরি করা হয় সুস্বাদু খণ্ডলের মিষ্টি। সব মিষ্টি সাধারণত ঠান্ডা করে খাওয়া হয়, কিন্তু খণ্ডলের মিষ্টি গরম গরম খেতেই বেশি ভালো লাগে, আর এটাই খণ্ডলের মিষ্টির বিশেষত্ব। জেলার ঐতিহ্য। ১. জগন্নাথ কালী মন্দির, ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত। শমশেরের গাজী তার বাল্যকালে লালনকর্তা জগন্নাথ সেনের স্মৃতিতে এই মন্দির ও কালী মূর্তি নির্মাণ করেন। ২. চাঁদখাঁ মসজিদ। মোগল আমলের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন চাঁদ গাজী ভূঁইয়া। তার নামানুসারে ছাগলনাইয়া উপজেলা সদরের অদূরে চাঁদগাজী বাজার প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদগাজী বাজারের কাছে মাটিয়া গোধা গ্রামে অতীত ইতিহাসের সাক্ষী হিসেবে অবস্থান করছে চাঁদগাজী মসজিদ।
মধ্যযুগের রীতি অনুযায়ী চুন, সুরকি ও ক্ষুদ্র ক্ষুদ্র ইঁট দ্বারা তৈরি এ মসজিদের দেয়ালগুলো বেশ চওড়া। মসজিদের ছাদের উপর রয়েছে ৩টি সুদৃশ্য গম্বুজ। মসজিদের সামনে একটি কালো পাথরের নামফলকে এ মসজিদের নির্মাণকাল ১১১২ হিজরি সন উল্লিখিত আছে। ৩. ৪০০ বছরের প্রাচীন করই গাছ। তৎকালীন মহকুমা প্রশাসক কবি নবীনচন্দ্র সেন এই গাছের ছায়ায় বসে কবিতা লিখতেন। ৪. ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। ১৮৮৬ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। এটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ৫. গান্ধী আশ্রম। নতুন মুন্সিরহাট বাজারে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টের একটি টিন শেড ঘর আছে। ঘরের ভিতর প্রশিক্ষণের সরঞ্জাম সংরক্ষিত আছে। গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, মহাত্মা গান্ধী তার জীবদ্দশায় ১৯২১ সালের ৩১ আগস্ট ফেনীতে আগমন করেন এবং রেলওয়ে স্টেশনের বাইরে সভা করেন। ওই দিন ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট বা সাবেক বীরেন্দ্রগঞ্জ বাজারের খাদি প্রতিষ্ঠান উদ্বোধন করেন। স্থানীয় সূত্রে জানা যায় তিনি সশরীরে বর্তমান আশ্রমের স্থানে ছিলেন। ৬. শমশের গাজীর দিঘি। শমশের গাজী তার মাতা কৈয়ারা বেগমের নামে এ দিঘি খনন করেন। এ দিঘি ছাগলনাইয়া উপজেলা সদরের নিকটবর্তী কোনাপুর গ্রামে অবস্থিত। ৪.৩৬ একর আয়তনের এ দিঘির ১/৩ ভাগ ভারতীয় অংশে পড়েছে। ফেনী সদর হতে ছাগলনাইয়ার দূরত্ব ১৮ কিলোমিটার। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ফেনী, যা সাধারণত ফেনী সদর হাসপাতাল নামে পরিচিত। এটি ফেনী জেলার প্রধান সরকারি হাসপাতাল এবং এটি সদর হাসপাতাল রোডে অবস্থিত। হাসপাতালটি বিভিন্ন বিভাগ, জরুরি সেবা, আধুনিক ডায়ালাইসিস সেন্টার ও অন্যান্য সুবিধা নিয়ে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে থাকে। তবে কিছু ক্ষেত্রে জনবল ও যন্ত্রপাতির ঘাটতি নিয়েও আলোচনা রয়েছে, যা সেবার মানকে প্রভাবিত করে। ঠিকানা ও অবস্থান: সদর হাসপাতাল রোড, ফেনী। সেবা ও সুযোগ সুবিধা: জরুরি বিভাগ বা এমার্জেন্সি ২৪ ঘণ্টা জরুরি সেবা, ডায়ালাইসিস সেন্টার, হিমোডায়ালাইসিস সুবিধা উপলব্ধ, শেখ রাসেল স্ক্যানিং সুবিধা, ব্লাড ব্যাংক, রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা। অন্যান্য: শিশু বিকাশ কেন্দ্র, ডটস কর্নার, ডগ বাইট, ডেন্টাল, ইপিআই কেন্দ্র, পরিবার পরিকল্পনা ও অন্যান্য বিভাগ বিদ্যমান। গুরুত্বপূর্ণ দিক: এটি ফেনী জেলার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা কেন্দ্র, যা জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসের অন্তর্ভুক্ত। জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসেবার মান নিয়ে আলোচনা থাকলেও হাসপাতালটি বিভিন্ন আধুনিক সুবিধা নিয়ে সেবা দিতে সচেষ্ট। ফেনীর ইতিহাস: ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী। মধ্যযুগে কবি ও সাহিত্যিকদের কবিতা ও সাহিত্যে একটা বিশেষ নদীর স্রোতধা ও ফেরি পারাপারের ঘাট হিসেবে আমরা ফণী শব্দ পাই। ১৬ শতাব্দীতে কবি কবীন্দ্র পরমেশ্বর পরাগলপুরীর বর্ণনায় লিখছেন, ফণী নদীতে বেষ্টিত চারিধার, পূর্বে মহাগিরি পার নাই তার। ১৭ শতকে মির্জা নাথানের ফার্সি ভাষায় রচিত বাহারিস্তান ই গায়েবীতে ফণী শব্দ ফেনীতে পরিণত হয়। ১৮ শতকের শেষভাগে কবি আলী রেজা প্রকাশ কানু ফকির তার পৈতৃক বসতির বর্ণনাকালে বলেছেন, ফেনীর দক্ষিণে এক স্বর উপাম হাজিগাঁও করিছিল সেই দেশের নাম। কবি মোহাম্মদ মুকিম তার পৈতৃক বসতির বর্ণনাকালে বলেছেন, ফেনীর পশ্চিম ভাগে যুগি দিয়া দেশে। বলা বাহুল্য, তারাও নদী অর্থে ফেনী ব্যবহার করেছেন। মনে হয় আদি শব্দ ফণী মুসলমান কবি ও সাহিত্যিকদের ভাষায় ফেনীতে পরিণত হয়েছে। ১৮৭২-৭৪ সালের মধ্যে মুঘল আমলের আমিরগাঁও থানা নদী ভাঙনের মুখোমুখি হলে তা ফেনী নদীর ঘাটের অদূরে খাইয়া রাতে স্থানান্তরিত হয়েছিল। ওই থানাটি কোম্পানির কাগজপত্রে ফেনী থানা, ফেনী নদীর অদূরে বলে নামে পরিচিত হয়। অতঃপর ১৮৭৬ সালে নতুন মহকুমার পত্তন হলে খাইয়ারা থেকে থানা দপ্তরটি মহকুমা স্থলে স্থানান্তরিত হয় ও নতুন মহকুমাটি ফেনী নামে পরিচিত হয়। দূর অতীতে এই অঞ্চল ছিল সাগরের অংশ, তবে উত্তর পূর্ব দিক ছিল পাহাড়িয়া অঞ্চলের পাদদেশ।
ফেনীর পূর্ব দিকের রঘুনন্দন পাহাড় থেকে কাজিরবাগের পোড়ামাটি অঞ্চলে হয়তো আদিকালে শিকারী মানুষের প্রথম পদচিহ্ন পড়েছিল। এখানকার ছাগলনাইয়া গ্রামে ১৯৬৩ সালে একটা পুকুর খননকালে নব্য প্রস্তর যুগের মানুষের ব্যবহৃত একটা হাতিয়ার বা হাতকুড়াল পাওয়া গেছে। পণ্ডিতগণের মতে ওই হাতকুড়াল প্রায় ৫,০০০ বছরের পুরাতন। বৃহত্তর নোয়াখালীর মধ্যে পূর্বদিকের ফেনী অঞ্চলকে ভূখণ্ড হিসেবে অধিকতর প্রাচীন বলে পণ্ডিতগণ মত প্রকাশ করেছেন। ফেনীর পূর্বভাগের ছাগলনাইয়া উপজেলার শিলুয়া গ্রামে রয়েছে এক প্রাচীন ঐতিহাসিক শিলামূর্তির ধ্বংসাবশেষ। প্রকাশ, শিলামূর্তির অবস্থানের কারণে স্থানটি শিলুয়া বা শিল্লা নামে পরিচিত হয়েছে। প্রাচীনকালে হয়তো এখানে বৌদ্ধ ধর্ম ও কৃষ্টির বিকাশ ঘটেছিল। ড. আহমদ শরীফ চট্টগ্রামের ইতিকথায় বলেছেন, প্রাচীনকালে আধুনিক ফেনী অঞ্চল ছাড়া নোয়াখালীর বেশিরভাগ ছিল নিম্ন জলাভূমি। তখন ভুলুয়া নোয়াখালীর আদি নাম ও যুগিদিয়া ফেনী নদীর সাগর সঙ্গমে অবস্থিত ছিল দ্বীপের মতো। ছাগলনাইয়া নামকরণ সম্পর্কে কেউ কেউ বলেন যে ইংরেজ আমলের শুরুতে সাগর শব্দটি ভুলক্রমে ছাগল নামে লিপিবদ্ধ হয়েছিল, তাই ছাগলনাইয়া শব্দটি প্রচলিত হয়ে ওঠে। উল্লেখ্য, ইংরেজ আমলের পূর্বে কোনো পুঁথিপত্রে ছাগলনাইয়া নামের কোনো স্থানের নাম পাওয়া যায় না। ফেনী নদীর তীরে রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে বীর বাঙালি শমসের গাজীর রাজধানী ছিল। তিনি এখান থেকে যুদ্ধাভিযানে গিয়ে রোশনাবাদ ও ত্রিপুরা রাজ্য জয় করেন। তিনি চম্পক নগরের একাংশের নামকরণ করেছিলেন জগন্নাথ সোনাপুর। সংক্ষেপে ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে যে সকল মহকুমাকে মানোন্নত করে জেলায় রূপান্তর করা হয়েছিল, ফেনী জেলা তার একটি। জেলাটির আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার। ১৯৮৪ সালের পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল। এই মহকুমার গোড়াপত্তন হয় ১৮৭৫ খ্রিস্টাব্দে মীরসরাই, ছাগলনাইয়া ও আমিরগাঁওয়ের সমন্বয়ে। প্রথম মহকুমা প্রশাসক ছিলেন কবি নবীনচন্দ্র সেন। ১৯৭৬ সালে মীরসরাইকে কর্তন করে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত করা হয়। প্রথম মহকুমা স্থল দপ্তর ছিল আমিরগাঁওয়ে। ১৮৮১ সালে তা ফেনী শহরে স্থানান্তরিত হয়। নিউজ ডেস্ক, ফেনী ভয়েস 24।